প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, সেবাকে সর্বজন গ্রাহ্য করতে একগুচ্ছ প্রস্তাবনা। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আটক ৫৪ জন, জানিয়েছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। এবং রাতে আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দিল্লি ইসলামাবাদ উত্তেজনা ইস্যুতে জাতিসংঘে বৈঠক আজ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। বেলা ১১টায় এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২০২৪ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে গাজীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম। আটকদের মধ্যে ২ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন মোহাম্মদ নিজামউদ্দিন এবং মাসুম আহমেদ। পুলিশের দাবি, নিজামউদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি। রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার সন্ধ্যা ৭টার দিকে হামলার ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় এনসিপি নেতাকর্মীরা কি বলছেন? জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কি বলছে আমাদের জানান। অরণ্য, আপনি আসলে সংবাদে যেটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে গতকালকে থেকে রাত হচ্ছে উত্তপ্ত আপনার গাজীপুর, অর্থাৎ হচ্ছে গতকালকে রাত ৭টার দিকে গাজীপুর যে চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা এলাকায় আপনার এনসিপি যে কেন্দ্রীয় হচ্ছে আপনার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তার উপর হচ্ছে আপনার হামলা হয় এবং সে হামলার পরপরই কিন্তু হচ্ছে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং কি হচ্ছে স্থানীয় যে আপনার হচ্ছে এনসিপির যে নেতৃবৃন্দ আছেন, বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে কিন্তু হচ্ছে তিনি রাজনীতিতে ফিরে যান। অথচ যে খবর পাওয়ার পরপরই কিন্তু হচ্ছে গতকালকে রাতে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু হামলার যে ঘটনা প্রতিবাদ জানিয়ে এবং তাদের গ্রেফতারের দাবিতে আপনার গাজীপুরে হচ্ছে আন্দোলন করেন, বিক্ষোভ মিছিল করেছেন তারা। এরপরে প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অর্থাৎ হচ্ছে যে ৬টি থানা রয়েছে, সেই সবকটি থানায় কিন্তু হচ্ছে রাতভর বিভিন্ন অভিযান চালায় পুলিশ এবং সেখানে কিন্তু ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের অধিকাংশ রাজনৈতিক পরিচয় কিন্তু আওয়ামী লীগের হচ্ছে বিভিন্ন দলের, অর্থাৎ হচ্ছে আপনার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শেখ রাসেল স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার রবিউল ইসলাম আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, অর্থাৎ হচ্ছে দুপুরের দিকে গ্রেফতারকৃতদের কিন্তু আদালতে তোলা হবে এবং তাদেরকে কিন্তু হচ্ছে রিমান্ড চাইবে পুলিশ, এরকম কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি কি কারণে হামলা করা হয়েছে বিষয়টি পুলিশ দেখছে এবং এনসিপি নেতৃবৃন্দ আজকে কিন্তু তাদের একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকেও তারা পরবর্তী কর্মসূচি আপনার নিশ্চিত করবেন বলে হচ্ছে কিন্তু জানিয়েছে। এবং আগের বিষয়ে যদি আপনাকে জানিয়ে রাখি, অর্থাৎ হচ্ছে এর আগেও কিন্তু হচ্ছে ছাত্র আন্দোলনের উপর কিন্তু গাজীপুরে আপনার হামলা এবং সেই হামলার পরে কিন্তু হচ্ছে ডেভিল হান্ট অপারেশন চালু হয় এবং এর পর আবার কিন্তু এই ধরনের
হামলার ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু আসলে প্রশাসনের ব্যর্থতা বলছেন। নিরাপত্তা দিয়ে প্রশাসন ব্যর্থ হচ্ছেন, তাদের আরো ভাবে এটি দমন করার কিন্তু তারা কথা বলছেন। তিনি হচ্ছে এনসিপির যিনি সমন্বয়ক রয়েছেন আল মুহিম, মুহিমের সাথে আমাদের কথা আছে। মুহিম বলছে গতকালকে থেকেই রাজপথে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত ভাইয়ের উপর হামলার ঘটনা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা সে রাজপথে থাকবেন এবং কিন্তু জানিয়েছেন। অরণ্য। আবির, আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। খালেদা জিয়ার সঙ্গে আসছেন পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরাও। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এর মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়ে কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল থাকবে হোটেল রেডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বরের গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত থাকবেন। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠন রাস্তার বাকি অংশে অবস্থান করবেন। এদিকে দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা। দেশে ফিরে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠলেও তিনি থাকবেন তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে। শিশু সংগঠন ও শিশু কিশোরদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেও থাকতে পারছেন না সুবিধাভোগী তৈয়ব আলী এবং পিয়ারা বেগম দম্পতি। তাদের অভিযোগ, তাদের নামে ঘর বরাদ্দ হলেও থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন তারা। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে জমিসহ ঘর। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে জানাচ্ছেন শেখ ফাহিম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয় প্রকল্পের এই ঘরটি বরাদ্দ দেয়া হয় কৃষক তৈয়ব আলী ও পিয়ারা বেগম দম্পতির নামে। স্থানীয় প্রশাসনের দেয়া দলিলপত্রেও যার সত্যতা মেলে। সুবিধাভোগী তৈয়ব আলী জানান, ঘর তার নামে হলেও একদিনও থাকতে পারেননি তিনি। অভিযোগ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সবুজের কারণে বরাদ্দ পাওয়া ঘরে থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন অসহায় এই দম্পতি। কাগজপত্র সব কিছু আমার নামে, ওই মনোরা কাগজ অপুচিত করে, আমার ঘর দুধ দেয় না। আমাকে ঘর দিবি না, অন্যজনের কাছে বিক্রি করে খাচ্ছে ওই ঘর। মোরা টাকা চাই, আমরা গরিব মানুষ টাকা দিতে পারি না দেখে আমাকে ঘর দেয় না। আর এই ঘরের দলিল আমরা যখন পয়লা লিয়েছি, সেই ঘর মনে করেন যে ওই বাদিয়া সরার হলে বাবু করে কয়, ওই বাবুর দ্বারা এই ঘর আমাকে ওই দলিল পয়লাটা কেড়ে লেছে, ছিনতাই করে লেছে। কয়ে ইন্টারনেটে ছেড়ে দেবো, ওই দলিলটা আমাকে দাও, তোমাকে কি ঘর দেওয়া হবে, সেই কথা কয় দেখ পেলে ওই দলিলটা কেড়ে লেছে স্যার। বর্তমানে যারা ঘরে থাকছেন তারা জানান, তাদের কাছে ঘরের কোনো দলিলপত্র নেই। না, আমার নামে কাগজপাতি নেই। তা আমাকে যাই দিয়েছে তাই যদি কয় নামে যাও, তাহলে নামে যাওয়া লাগবে। আমার নামে কেন হয়নি আমি সেটা জানি না। আমাকে চেয়ারম্যানটি অন্য অফিস থেকে ঘর দিয়েছে, আমি সেই হিসেবে ঘর তাইছি। ঘরটি তৈয়ব আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। তৈর নামে এখন সেই ঘর অন্য এখন করতেছে। অবস্থা ভালো, গরিব মানুষ একেবারে, বুঝছেন, দিন করে দিন খায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে জায়গা সহ ঘর বুঝিয়ে দেওয়া হবে। যিনি আইনত প্রাপ্য তাকেই সুবিধা দিব। তো লিখিত আবেদনটা পেলে আমি সরেজমিন যাব, সেখানে সরেজমিন গিয়ে যে অবৈধভাবে বসবাস করছে তাকে উচ্ছেদের ব্যবস্থা করে যিনি এর প্রকৃত প্রাপ্য
মানে যার নামে খতিয়ান হয়েছে বা যার নামে ঘরটি বন্টন হয়েছে উঠাই দেওয়ার ব্যবস্থা করে দিব। শেষ বয়সে সরকারের দেয়া ঘরটি ফিরে পেতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার হরিশচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে অসুস্থ মেয়েকে টাকা পাঠাতে বাজারে যায় সেলিনা। রাতে আর বাড়ি ফেরেনি। ভোরে স্থানীয়রা সেলিনার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। গাজীপুরের জয়দেবপুরের মোঘলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনের সবাই মারা গেছেন। রাতের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যায় 10 বছর বয়সী শিশু তানজিলা। এর আগে দগ্ধ বাকি 4 জনই মারা যান। সার্জন ডক্টর শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেন। দগ্ধদের মধ্যে ছিলেন সীমা আক্তার, পারভিন আক্তার, তার শিশু ছেলে আয়ান, তাসলিমা বেগম এবং তার মেয়ে তানজিলা। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। গত শনিবার জয়দেবপুরের মোঘলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে চলছে ধান কাটার উৎসব। নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। কৃষকরা বলছেন, ধানের ফলন ভালো হলেও আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বৃষ্টিপাতের শঙ্কায় গোলায় ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন রাশেদ আকুন। বাতাসে দুলছে সোনালী ধান। মৌসুম শুরু হয় ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন বেশ ভালো। তবে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের খবরে গোলায় ধান তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। আমাদের ফসল করে তোলার সময় কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কায় ভুগি এবং এর মধ্যে কষ্টের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। কোন সময় কি যে প্রাকৃতিক দুর্যোগ আসে। খারাপ হইলে তো আরো সমস্যা হইব। খারাপ হইলে তো মনে করেন পানি বৃষ্টি হইলে কাটা অসুবিধা হইবে। অন্যান্য বছরের তুলনায় এবারের ফসলটা আমাদের অনেক ভালো হয়েছে। অন্যান্য বছর তো পানি থাকে, ইদানিং এই বছরটা একবারে শুকনা আছে। তো আশা করা যায় যেভাবে থাকে আর কি, তাহলে আমরা সুস্থভাবে আমরা সোনার ফসল গড়ে তুলতে পারবো। এদিকে পাকা ধান দ্রুত কর্তনে পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলি ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সেবাকে সর্বজন গ্রাহ্য করতে একগুচ্ছ প্রস্তাবনা। গাজীপুরে হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় আটক 54 জন, জানিয়েছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। এবং রাতে আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দিল্লি ইসলামাবাদ উত্তেজনা ইস্যুতে জাতিসংঘে বৈঠক আজ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।